প্রথমে জানিয়ে দিব ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দিব ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু। এবং সর্বশেষ জানিয়ে দিব জরুরি বৈঠক শেষে পাকিস্তান ছাড়লেন মুসলিম নেতারা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে দফায় দফায় বড় ধরনের হামলা চালিয়েছে। সোমবার ৩০ মার্চ ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে হিজবুল্লাহর যোদ্ধারা রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যূহ ভেঙে দেওয়ার চেষ্টা করে। হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা কৌশলগতভাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। বিশেষ করে হাইফার দক্ষিণে অবস্থিত ইসরায়েলের শক্তিশালী মিশমার আল কারমেল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভোর 4:30টার দিকে একটি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা এই দফার অন্যতম বড় আক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে। দক্ষিণ লেবাননের আল আদাইসা শহরের খানুক এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর সকাল 8:15 এবং 8:20 পরপর দুটি শক্তিশালী রকেট হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর দাবি অনুযায়ী এই হামলায় ইসরায়েলি বাহিনীর বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর আগে সকাল 6টার দিকে আবিভিম বসতিতে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করেও রকেট বর্ষণ করা হয়। হিজবুল্লাহর এই সাঁড়াশি আক্রমণ উত্তর ইসরায়েলের বসতিগুলোতে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে এবং ইসরায়েলি সামরিক বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় থাকতে বাধ্য করেছে। অভিযানের অংশ হিসেবে সকাল 6:30টায় কিরিয়াত সমনা এবং সকাল 6:40 আল মালিকিয়া এলাকায় ইসরায়েলি সেনা ও তাদের সামরিক যানবাহনের ওপর রকেট হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে এবং লেবাননের সীমান্ত রক্ষা করতে তারা এই অপারেশনগুলো পরিচালনা করছে। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের জোটের মধ্যে চলমান বৃহত্তর যুদ্ধের অংশ হিসেবে লেবানন সীমান্ত এখন অন্যতম উত্তপ্ত ফ্রন্টে পরিণত হয়েছে। হিজবুল্লাহর এই ধারাবাহিক রকেট হামলা ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে এবং উত্তর ইসরায়েলের অনেক এলাকা এখন কার্যত জনশূন্য হয়ে পড়েছে। সার্বিকভাবে হিজবুল্লাহর এই তড়িৎ ও সুসংগঠিত হামলাগুলো নির্দেশ করে গোষ্ঠীটি তাদের সামরিক সক্ষমতা পূর্ণ মাত্রায় ব্যবহার করছে। বিশেষ করে হাইফার মতো গুরুত্বপূর্ণ শহরের নিকটবর্তী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানা ইসরায়েলের জন্য একটি বড় সামরিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাতের ফলে ইসরায়েলি ও লেবানন সীমান্তে পাল্টাপাল্টি গোলাবর্ষণ আরও তীব্রতর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF পাল্টা কোনো বড় পদক্ষেপ নেয় কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর পর্যবেক্ষণ চলছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা আগ্রাসনের অবসানে সম্প্রতি তেহরান তাদের দাবি দেওয়ার একটি তালিকা দিয়েছে। তালিকায় নতুনভাবে এমন একটি দাবি যোগ করা হয়েছে যা আগে তেহরানের শর্তের মধ্যে ছিল না, আর দাবিটি হল হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতি। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের 1/5 সাধারণত হরমুজ প্রণালীর মধ্য দিয়ে পরিবাহিত হয়। ইরান এখন এটিকে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। ইরান গুরুত্বপূর্ণ এই জলপথকে বছরে কয়েক শত কোটি ডলার আয়ের উৎস হিসেবে পরিণত করতে চাইছে। একই সঙ্গে হরমুজ প্রণালীকে বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রেও পরিণত করতে চাইছে। ইরানের হামলার কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় থমকে গেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। পারস্য উপসাগরের বাইরের দেশগুলো জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ইরান অনেক দিন ধরেই হুমকি দিয়ে আসছিল যে হামলা হলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, কিন্তু তারা যে সেই হুমকিকে এতটা কার্যকর করে ফেলতে পারবে এবং বৈশ্বিক বাণিজ্য প্রবাহকে বিশৃঙ্খলায় ফেলতে পারবে তা অনেকে ভাবতে পারেননি। এমন অবস্থায় তেহরানের আকাঙ্ক্ষা আরও বেড়ে গেছে। তাদের নতুন দাবিগুলো দেখে বোঝা যাচ্ছে যে ইরান হরমুজ প্রণালীতে তাদের প্রভাবকে আরও টেকসই করার চেষ্টা করছে। ইরানের হামলার কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় থমকে গেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে।
পারস্য উপসাগরের বাইরের দেশগুলো জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ব্লুমবার্গ ইকোনমিক্সের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান দিনা এসফান্দিয়ারি বলেন, হরমুজ নিয়ে নিজেদের কৌশল যে এতটা সফল হবে তা ইরানও কল্পনা করেনি। তুলনামূলক কম খরচে ও সহজ উপায়ে বৈশ্বিক অর্থনীতিকে চাপে রাখা সম্ভব হচ্ছে। দিনা বলেন, এ যুদ্ধ থেকে একটি বড় শিক্ষা হল ইরান নতুন ধরনের প্রভাব বিস্তারের এই সক্ষমতা বুঝতে পেরেছে এবং ভবিষ্যতে সেটি আবার ব্যবহার করার সম্ভাবনা আছে। আর আমার মনে হয় এই সক্ষমতাকে তাদের অর্থ আয়ের উৎসে পরিণত করার চেষ্টাও সে উপলব্ধিরই অংশ। ওয়াশিংটন এই ঝুঁকির বিষয়টি বুঝতে পারছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত শুক্রবার সতর্ক করে বলেছেন, যুদ্ধের পর হরমুজে ইরানের একটি টোল ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা তাৎক্ষণিকভাবে অন্যতম চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ফ্রান্সে G7ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইরানের টোল নেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের রুবিও বলেন, এটি কেবল অবৈধ নয়, এটি অগ্রহণযোগ্য, এটি বিশ্বের জন্য বিপজ্জনক, এটি মোকাবিলার জন্য বিশ্বের একটি পরিকল্পনা থাকা জরুরি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে প্রথমবারের মতো দেওয়া বক্তব্যে মোজতবা খামেনি হরমুজ প্রণালীর ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই জলপথ বন্ধ করে দেওয়ার মতো যে প্রভাব ও সক্ষমতা ইরানের আছে তা ব্যবহার করে যেতে হবে। এখনও পর্যন্ত আন্তর্জাতিক প্রণালীতে চলাচলের জন্য সফলভাবে ফি আদায়ের কোনো উল্লেখযোগ্য নজির নেই। ঊনবিংশ শতাব্দীতে ডেনমার্ক ডেনিশ প্রণালী দিয়ে চলাচলের জন্য টোল ধার্য করেছিল, কিন্তু একাধিক দেশের প্রতিবাদের পর 1857 সালে কোপেনহেগেন সনদের আওতায় এ টোল স্থায়ীভাবে বাতিল করা হয়েছিল। এখনও পর্যন্ত আন্তর্জাতিক প্রণালীতে চলাচলের জন্য সফলভাবে ফি আদায়ের কোনো উল্লেখযোগ্য নজির নেই। ঊনবিংশ শতাব্দীতে ডেনমার্ক ডেনিশ প্রণালী দিয়ে চলাচলের জন্য টোল ধার্য করেছিল, কিন্তু একাধিক দেশের প্রতিবাদের পর 1857 সালে কোপেনহেগেন সনদের আওতায় এ টোল স্থায়ীভাবে বাতিল করা হয়েছিল। টোল আদায়ের ব্যবস্থা কেমন হতে পারে বা এটি কতটা লাভজনক হতে পারে তা নিয়ে প্রতিনিয়ত বিশেষজ্ঞরা প্রশ্ন করছেন। ইরান এমন একটি টোল ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবে কিনা যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে। সিএনএনের হিসাব অনুযায়ী তবে এটি সফল হলে আয় সূচকে এটি মিশরের সুয়েজ খালের আয়ের সমান বা তার কাছাকাছি হতে পারে। সাধারণত দিনে প্রায় 20 কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও তেলজাত পদার্থ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করে। এটি প্রায় 10টি অপরিশোধিত তেল পরিবহনকারী খুব বড় জাহাজের সমপরিমাণ। প্রতি ট্যাঙ্কারের জন্য $20 লক্ষ ফি ধরা হলে কেবল তেল থেকে দৈনিক আয় দাঁড়ায় প্রায় $2 কোটি, অর্থাৎ মাসে প্রায় $60 কোটি। যদি এলএনজি পরিবহনও যোগ করা হয় তাহলে আয় বাড়তে পারে মাসে $80 কোটিরও বেশি, যা 2024-এ ইরানের মাসিক তেল রপ্তানির আয়ের 15 থেকে 20% সমান। মিশর সুয়েজ খাল থেকে মাসে $70 থেকে $80 কোটি আয় করে। এটি সরকার নিয়ন্ত্রিত একটি কৃত্রিম জলপথ। তবে গত বছর লোহিত সাগরে বাণিজ্যিক নৌচলাচল বিঘ্নিত হওয়ায় আয় হঠাৎ কমে গেছে। হরমুজ প্রণালী থেকে অর্থনৈতিক লাভ তোলার পেছনে ইরানের অর্থনৈতিক চাপও কাজ করতে পারে। ব্লুমবার্গ ইকোনমিক্সের দিনা এসফান্দিয়ারি বলেন, তেহরান এই প্রণালী দিয়ে চলাচলের জন্য ফি নেওয়াকে নিষেধাজ্ঞার কারণে তৈরি হওয়া অর্থনৈতিক ঘাটতি পূরণের উপায় হিসাবে দেখছে। দিনা এটিকে ইরানের জন্য তুলনামূলক সহজ এবং কম খরচের পদ্ধতি হিসাবে উল্লেখ করেছেন। ইরান বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার মুখে থাকা দেশগুলোর অন্যতম। নিষেধাজ্ঞার দিক থেকে রাশিয়ার পরপরই এর অবস্থান। ইরান বারবার বলেছে শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী খোলা রয়েছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, শত্রুভাবাপন্ন নয় এমন দেশগুলো ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে এ পথ দিয়ে চলাচল করতে পারবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠির মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাকে এই অবস্থানের কথা জানিয়েছে। একই সময় কিভাবে নিয়ন্ত্রিত চলাচল ব্যবস্থা বাস্তবে কার্যকর করা যায় তা নিয়ে সম্ভবত পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ইরান। জাহাজ শনাক্তকারী তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, কিছু জাহাজের পরিচালকরা ইরান উপকূলের কাছে অবস্থিত একটি পথ ব্যবহার করছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, কিছু জাহাজের পরিচালকরা নিরাপদ চলাচলের জন্য ইরানকে অর্থ পরিশোধ করতে পারে। কোনো দেশ, আমদানিকারক বা জাহাজ পরিচালনা সংস্থা অবশ্য প্রকাশ্যে ফি দেওয়ার কথা স্বীকার করেনি। এ ধরনের বন্দোবস্ত করার বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
তবে জাহাজ চলাচল বিষয়ক বিভিন্ন তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান লয়েডস লিস্ট গত সোমবার বলেছে 20টিরও বেশি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে একটি নতুন করিডোর ব্যবহার করেছে। লয়েডস লিস্ট কর্তৃপক্ষের ধারণা এর মধ্যে অন্তত 2টি জাহাজ অর্থ পরিশোধ করেছে। একটির ফি ছিল $2 কোটি কাছাকাছি। ইরানের ইসলামী বিপ্লবী রক্ষাগাড়িও অনুমোদিত জাহাজের জন্য একটি নিবন্ধন ব্যবস্থা